লেখিকা গার্গী দাসের ডেড ফ্লাওয়ার। তৃপ্তি চায়ের কাপটা ঠোঁটে ছোঁয়াতে যাবে, ঠিক এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে জলজল করে উঠল সুপ্রতিমের নামটা। ফোনটা তুলতেই সুপ্রতিম হড়বড় করে বলল, হ্যালো তৃপ্তি, আমি ত্রিবেদী ইন্ডাস্ট্রিজের ফাইলটা আলমারিতে রেখে এসেছি কিনা দেখো তো। তৃপ্তি উঠে আলমারি হাতড়ে সবকটা ফাইল বের করে খুঁজে দেখতে লাগলো। ওদিকে সুপ্রতিম তাড়া দিচ্ছে, কি হলো কি, নীল রঙের কভার দেখতে পেলে? তৃপ্তি দেখল 4টে ফাইলের কভার নীল রঙের, কিন্তু সেগুলোর একটাতেও ত্রিবেদী ইন্ডাস্ট্রিজের নাম লেখা নেই। সুপ্রতিমকে বলতেই যাবে, এমন সময় সুপ্রতিম নিজেই বলল, তুমি ফাইলগুলো বাবার কাছে দাও, কিছুই পারো না, ওয়ার্থলেস যাকে বলে। বলে ফোনটা কেটে দিল। তৃপ্তি ফাইলগুলো নিয়ে শ্বশুরমশাইয়ের ঘরের দিকে ছুটে গেল। ততক্ষণে ও ঘরে ফোন রিসিভ করে দেবপ্রতিম বাবু বলছেন, আচ্ছা আচ্ছা আমি দেখছি। ফাইলগুলো টেবিলে রেখে তৃপ্তি বেরিয়ে আসছিল। উনি বললেন, তৃপ্তি একটু স্ন্যাক্সের ব্যবস্থা করো তো, আমার 2জন বন্ধু আসছেন আর ওনারা লাঞ্চও করবেন। একজন আবার নিরামিষ খান, ওনার খাবারে পেঁয়াজ রসুনের ছোঁয়া যেন থাকে না। হ্যাঁ। তৃপ্তি ঘাড় নেড়ে তাড়াতাড়ি রান্নাঘরে ছুটল। রান্নার জোগাড় যন্ত্র করার জন্য একজন লোক আছে, ওর নাম ভোলা। তৃপ্তির বাবার বয়সী, ওনাকে তৃপ্তি ভোলা কাকা বলে ডাকে। তৃপ্তি ডাক দিল ওনাকে, কাকা বাজারে যেতে হবে, বাবার 2জন বন্ধু আসছেন, তার মধ্যে একজন পুরোপুরি নিরামিষ খান, ওনার জন্য একটু পনির এনো, আর বড় দেখে কাতলার পেটি, বাকি তরকারিপাতি অল্প এনো। ভোলা বাজারের থলে নিয়ে হাঁটা দিতেই তৃপ্তি স্ন্যাক্সের জোগাড় যন্ত্রে ব্যস্ত হয়ে পড়ল। ময়দা মেখে আলু কেটে সুন্দর করে আলু মটর দিয়ে তরকারি বানালো। ততক্ষণে কলিং বেলের শব্দে ও ঘর থেকে শ্বশুরমশাই হাঁক পারলেন, তৃপ্তি ওনাদেরকে বসাও, আমি আসছি। দরজা খুলে ওনাদের আপ্যায়ন করে ফের নিজের কাজে মন দিল তৃপ্তি। জলখাবারটা তৈরি করে তাড়াহুড়ো করে ওনাদের দিতে দিতেই ভোলা বাজার নিয়ে এসে হাজির। ততক্ষণে আবার তৃপ্তির ফোনটা বেজে উঠল। এবার মায়ের ফোন, কিন্তু এখন কথা বলার সময় নেই। অগত্যা ফোনটা ধরে কোনো মতে বলল যে বাড়িতে লোকজন এসেছে, পরে কথা বলবে। মা জিজ্ঞেস করল, তুই কিছু খেয়েছিস? তখন মনে পড়ল চায়ের কাপটা ফেলে এসেছে শোবার ঘরে। ছুটে গিয়ে দেখল চাটা ঠান্ডা জল হয়ে গেছে। আর ইচ্ছে করল না মুখে দিতে। মাকে বলল, হ্যাঁ মা খেয়েছি, তোমরা খেয়ে নিও, আমি বিকেলে ফোন করব। এরপর সবার খাবারের ব্যবস্থা করে নিজের খেতে সে বিকেল গড়ালো। খেয়ে উঠে বিছানায় একটু বিশ্রাম নেওয়ার জন্য পিঠে ঠেকাতেই চোখ লেগে গেল। ত্রিবেদী ইন্ডাস্ট্রিজের মালিক কিষাণ ত্রিবেদী ভীষণ কড়া মানুষ, অন্তত সময় মতো কাজ না হলে ক্ষেপে যান। তাই ওনাদের প্রজেক্ট ফাইলটা মিসিং দেখে সুপ্রতিমের দুশ্চিন্তা হলো বেশ। ফাইল মিসপ্লেস হতেই পারে অফিস বাড়ি করতে গিয়ে, কিন্তু ওই ফাইলটাই। বাবার ওপরও বেশ রাগ হলো। ব্যবসার সমস্ত দায়িত্ব ওর ঘাড়ে ফেলে বন্ধুদের সাথে আড্ডা মেরে জীবন কাটাচ্ছে। এই ব্যবসাটা ওর বাবার নিজের হাতে গড়া। খুব ছোট করে শুরু করেছিল, তারপর একটু একটু করে কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় দিয়ে এখন বেশ রমরমা অবস্থা। সুপ্রতিম নিজেও ফিন্যান্সে MBA করেছে, চাকরিতেও ঢুকেছিল, কয়েক বছর বেশ ভালোই চলছিল সব। ওর বিদেশে যাবার বেশ ভালো একটা সুযোগও আসে, কিন্তু হঠাৎ বাবার হার্ট অ্যাটাক হলো। আর তারপরে কিছুদিন জমে মানুষে টানাটানি। তারপরে ওর বাবা নিজেই ওকে বাধ্য করে চাকরি ছেড়ে ব্যবসা সামলাতে। নিজেকে সব কিছু থেকে সরিয়ে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমনিতে ভালোই আছে, ঘুরে বেড়ায় এদিক সেদিক প্রায়শই। বন্ধু বান্ধবরাও সঙ্গ দেয় যথাসম্ভব। বাকি সময় বই পড়ে কাটিয়ে দেন। ত্রিবেদীরা অনেক পুরনো ব্যবসায়িক পার্টনার, এখন প্রায় পরিবারের মতোই সম্পর্ক বলা চলে। ওনার সূত্র মারফত অনেক টেন্ডার পেয়েছে ওদের কোম্পানি। রনিতা সুপ্রতিমের পার্সোনাল সেক্রেটারি দরজায় আলতো টোকা মেরে, আসবো বলতেই ভাবনায় ছেদ পড়ল সুপ্রতিমের। সুপ্রতিম গলাটা একটু পরিষ্কার করে বলল, রনিতা, ত্রিবেদীদের ফাইলটা বাড়িতে নেই, তুমি অফিসে ভালো করে দেখো একবার। আর তাপসকে বলো সমস্ত ডেটা কালেক্ট করে ওগুলোর হার্ড কপি রেডি করতে। আজ বিকেলে মিটিং, মান সম্মান থাকবেন আর ফাইল হারালে। রনিতা বলল, ব্যস্ত হবেন না স্যার, আমি তাপসদাকে আগেই বলেছি ফাইলটার ডুপ্লিকেট কপি রেডি করতে, এতক্ষণে হয়েও গেছে হয়তো, আমি পাঠিয়ে দিচ্ছি।
আপনার কেবিনে এটা হলে আর কিছু বলবেন? সুপ্রতিম বলল, না, আজ আর কোনো ক্লায়েন্ট মিটিং থাকলে ক্যান্সেল করে দিও। আমি বিকেলের মিটিংয়ের পর একটু বেরোবো। রনিতা বলল, আচ্ছা স্যার, শুধু দে পাবলিশিং অ্যাসোসিয়েশনের কুমার সাহেবের আসার কথা, উনি এখনও কনফার্ম করেননি, তবে আমি ওনাকে ফোন করে পরবর্তী ডেট নিয়ে নিচ্ছি। আসছি স্যার, বলে বেরিয়ে সোজা তাপস সরকারের কেবিনে ছুটল। রনিতা আসলে তাপসের দূর সম্পর্কের বোন, সামাজিকভাবে বোন হলেও ওদের সম্পর্কের গভীরতা আরেকটু বেশি। তাপসের নিজের বউ ও 6 বছরের পুত্র সন্তান থাকা সত্ত্বেও রনিতার সাথে শারীরিক সম্পর্ক আছে, যদিও তা ভীষণ গোপন, কেউ আঁচ করতে পারে না। রনিতা সাধারণ একটা ডিগ্রি নিয়ে এরকম সম্ভ্রান্ত একটা কোম্পানির চাকরি পাওয়ার কারণ নিয়ে অভ্যন্তরের কর্মীদের মধ্যে যথেষ্ট সন্দেহ আর কানাঘুষো চলে। তাপস অবশ্য জানে না যে রনিতাকে চোখে চোখে রাখার জন্য বড় সাহেবকে বলে কয়ে তার সেক্রেটারি হিসাবে নিযুক্ত করেছিল। সেই তলে তলে বড় সাহেবের অবর্তমানে ছোট সাহেবের ঘনিষ্ঠ হবার আপ্রাণ চেষ্টা করছে। রনিতা সেক্রেটারি হিসাবে বেশ সক্রিয়, যে কোনো কাজ বলার আগেই অর্ধেক সেরে রাখে, তাই সুপ্রতিম অনেক ক্ষেত্রে ওর ওপর চোখ বন্ধ করে ভরসা করে। মনে মনে আবার কখনো কখনো তৃপ্তির সাথে রনিতার অযাচিত তুলনায় লিপ্ত হয়। সুপ্রতিমের মনে হয় রনিতা যতটা না স্মার্ট, তার যদি অর্ধেকও তৃপ্তি হতো, তবে তৃপ্তির সাথে ব্যবসার বিষয়ে কিছু আলোচনা করে শান্তি পেত। বাবারও বয়স হচ্ছে, সেই সাথে হার্টের সমস্যা, কত আর টেনশন দেওয়া যায় বৃদ্ধ মানুষটাকে। তৃপ্তিকে প্রতিদিন কলেজ যাবার পথে দেখত সুপ্রতিম। তখন সবে সবে চাকরিতে যোগদান করেছে। বাইক চালানোর শখ থাকলেও একটা দুর্ঘটনার কারণে কেনেনি। অগত্যা পাবলিক ট্রান্সপোর্টই ভরসা। সুপ্রতিম দিল্লির নামকরা একটা ইনস্টিটিউট থেকে MBA করাকালীন এক বন্ধুর সাথে বাইকে চেপে ঘুরতে গিয়ে জোর অ্যাক্সিডেন্ট করেছিল। প্রাণে বেঁচে গেলেও হাত ভেঙে গেছিল। তারপর থেকে বাইক চালানো তো দূর, পেছনে চাপাও ছেড়ে দিয়েছিল। ঠিক 9:30টার বাসে চেপে সুপ্রতিম আর তৃপ্তি দুজনেই নিজেদের গন্তব্যে রওনা দিত। প্রথম প্রথম চোখে চোখে ইশারা দিয়ে কুশল বিনিময় হলেও ধীরে ধীরে কথাবার্তা শুরু হয়। তৃপ্তি তখন কলেজের 2য় বর্ষের ছাত্রী, দিল্লির স্থায়ী বাসিন্দা ওর বাবার কর্মসূত্রে, কিন্তু একেবারেই দিল্লির আধুনিকা মেয়েদের তুলনায় আলাদা। নিজের কলেজ বাদেও বাচ্চা মেয়েদের নাচের ক্লাস করাতো, অপূর্ব গানের গলা, সব মিলিয়ে রূপে গুণে শ্রেয়সী। কিছুদিনের মধ্যে হয়ে উঠল সুপ্রতিমের প্রেয়সী। এর পরে পরে সুপ্রতিমের বিদেশে যাবার সুযোগ এলো, যদিও তাতে তৃপ্তির মোটেও সায় ছিল না। উল্টে ওকে ফিরে যেতে হলো কলকাতায় বাবার অসুস্থতার কারণে। সুপ্রতিমের চলে যাওয়ায় ওদের সম্পর্কে ভাটা পড়েছিল। ততদিনে তৃপ্তি কলেজ পার করে ইউনিভার্সিটির দোরগোড়ায়। তৃপ্তির মাথায় তখন কম্পিটিটিভ এক্সামের ভূত চাপল। বেশ কঠোর পরিশ্রমের মাধ্যমে 2-1টা পরীক্ষা উতরালেও ভাগ্যদেবী পুরোপুরি সহায় হলেন না। এদিকে সুপ্রতিমও বেশ উদ্গ্রীব হয়ে উঠল। দেবপ্রতিম বাবু ঠিক করলেন ছেলের বিয়ে দিয়ে পাকাপোক্তভাবেই ছেলেকে কলকাতার বাসিন্দা করে তবে ক্ষান্ত হবেন। সেই মতো শুরু হলো পাত্রী নির্বাচন। সুপ্রতিম প্রথম প্রথম এটা ওটা বাহানা করে পাত্রীদের নাকচ করতে থাকলে দেবপ্রতিম বাবুর মনে সন্দেহ হলো। উনি ছেলেকে সরাসরি জিজ্ঞেস করলেন, বাবু, তোর কি কাউকে পছন্দ? আমাকে বলতে পারিস, অন্তত কথা বলে দেখি। আসলে দেবপ্রতিম বাবুর স্ত্রী সুপ্রতিমের মা ছায়াদেবী, সুপ্রতিমের যখন 12 বছর বয়স, তখন সুপ্রতিমের টিউশন মাস্টারের হাত ধরে পালিয়ে যান। তারপরে সুপ্রতিম বাবার কাছেই মানুষ। অত অল্প বয়সে প্রেম কি বোঝার মতো ক্ষমতা না থাকায় শুধু ওর মায়ের ওকে ছেড়ে চলে যাওয়ার বিষয়টাকে ঘৃণার চোখে দেখত। স্কুল কলেজ পেরিয়ে গিয়েও তাই মেয়েদের ছায়া মারায়নি। কিন্তু তৃপ্তিকে কিভাবে যেন পছন্দ হয়ে গেছিল। দেবপ্রতিম বাবু ছায়াদেবীর চলে যাওয়ার পর প্রথমে কিছুটা ভেঙে পড়লেও পরে মানিয়ে নিয়েছিলেন। অন্তত একজন তো ভালোবাসার মানুষের কাছে ভালোবেসে থাকতে পারছে, এটাই অনেক। দেবপ্রতিম বাবুর আমলে এসব প্রেম করে বিবাহের প্রথা প্রচলিত ছিল না। ওনাদের বিয়েটা সম্পূর্ণ বয়োজ্যেষ্ঠের তত্ত্বাবধানে ও পরিচালনায় সম্পন্ন হয়েছিল। বিয়ের পরে নিত্য নৈমিত্তিক জীবন যাপনে ব্যস্ত ছিলেন আজীবন। তারপর ব্যবসা দাঁড় করানোর চাপ মাথায়। মনের অসুখ কখনোই সামনে আসেনি, তাই অহেতুক চর্চা করে নিজেদের চাওয়া পাওয়াগুলো মিটিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। অপূর্ণ ইচ্ছা, জমতে থাকা ক্ষোভ, না পাওয়া সুখ, না বলা কথা, জমে থাকা এক সমুদ্র আবেগ।
আর এক পাহাড় না প্রকাশ করতে পারা অভিমান, সব মিলিয়ে ছায়াদেবের মানসিক অতৃপ্তির বহিঃপ্রকাশ কোনোদিন এক সময় ঘটেছিল সেই টিউশন মাস্টারের কাছে। অতঃপর তাদের একে অপরের কাছাকাছি আসা, নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা। তারপর আর কখনো ওদের কারোর সাথে যোগাযোগ হয়নি, বা দেবপ্রতিম বাবুও চেষ্টা করেননি নিজের তরফ থেকে। ততদিনে ওনার ব্যবসা মোটামুটি দাঁড়িয়ে আর্থিক সচ্ছলতার মুখ দেখেছেন। চাইলে বিয়ে করে আরেকটা সংসার পাততে পারতেন, কিন্তু সুপ্রতিমের মুখ চেয়ে করতে পারেননি স্বার্থপরতা। ছেলেটা এত অল্প বয়সে মাকে এরকমভাবে হারিয়েছে। দেবপ্রতিম বাবুই এখন একমাত্র আস্থা। উনিও নিজের সুখ খুঁজলে ছেলের কি হবে? সে তো অকালে সব হারাবে। নিজের তিক্ত অভিজ্ঞতার পর অবশ্য এখনকার যুগে মেলামেশা করে একে অপরকে চিনে বুঝে বিয়ে করার পক্ষপাতী উনি নিজেও। একটা মানুষের সাথে সারা জীবন থাকতে পারার জন্য যেটুকু মানসিক মিলের প্রয়োজন হয় তা আছে কিনা আদেও তা জেনে বুঝেই সিদ্ধান্ত নেওয়া ভালো। এরপর কিছুদিন বাদে সুপ্রতিম মনে একটু সাহস সঞ্চার করে তৃপ্তির ব্যাপারে সব জানায় ওর বাবাকে। দুই পরিবারের সবাই একে অপরের সাথে আলাপ করে খুব খুশি হয়। বিয়ে নিয়ে কোনো সন্দেহ বা অপছন্দের চিহ্ন মাত্র ছিল না। তৃপ্তির মাস্টার্স ডিগ্রি শেষ হওয়া মাত্র বিয়ে হয়ে যায়। এই ফাঁকি চাকরি চেষ্টা আর নাচ দুটোই যেন কোথায় হারিয়ে যায় তৃপ্তির জীবন থেকে। সংসারের বেড়া জালে আবদ্ধ তৃপ্তির ভেতরে ধিকি ধিকি অতৃপ্তির আগুন জ্বলতে থাকে। পুরো সংসারের দায়িত্ব আর সাথে সুপ্রতিমের একরাশ অবহেলা তৃপ্তিকে গ্রাস করতে থাকে একটু একটু করে। কোমরটা এক হাত দিয়ে ধরে পেছনে থেকে এক হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকে টেনে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল সুপ্রতিম, তোমার এই পারফিউমটা খুব অ্যাট্রাকটিভ। আমার রন্ধ্রে রন্ধ্রে কেমন একটা তীব্র টান লাগে, মনে হয়। বলে আর কথা না বলে সোজা নিজের ঠোঁট দুটো চেপে ধরল রনিতার ঠোঁটে। রনিতা একটু দুষ্টুমি করে ঠোঁট ছেড়ে সুপ্রতিমের কানটা আলতো কামড়ে বলল, এত উতলা হচ্ছ যে, কেউ দেখে ফেললে কি হবে শুনি? সুপ্রতিম এবার আরও ঘনিষ্ঠ হয়ে নিজের হাতটা রনিতার কোমর ছাড়িয়ে পশ্চাৎ দেশে রেখে ছোট্ট করে একটা থাপ্পড় মেরে বলল, তুমি ভুলে যাচ্ছ যে তুমি এই কোম্পানির মালিকের পার্সোনাল কেবিনের পার্সোনাল বাথরুমে আছো, যেখানে আমি ছাড়া কারোর প্রবেশাধিকার নেই। রনিতা কপট আর্তনাদের ভঙ্গিতে ছোট্ট করে বলে হাসতে হাসতে ঢলে পড়ল সুপ্রতিমের বুকে। তারপরে ফিসফিস করে বলে উঠল, তাহলে পানিশমেন্ট দাও। সুপ্রতিম আরও উত্তেজিত হয়ে বলল, দেবই তো। আরও কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ ফোনটা বেজে ওঠায় বিরক্তির সাথে ফোনটার দিকে তাকালো। দেখল বাবার ফোন। অতএব নিজেকে একটু সংযত করে বেরিয়ে এসে ফোনটা ধরল। ওদিক থেকে দেবপ্রতিম বাবু বললেন, বাবা তোদের আজ যাওয়ার কথা মনে আছে তো? সুপ্রতিম একরাশ বিরক্তি আড়াল করে বলল, হ্যাঁ বাবা, আমি আর কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছি। রাস্তায় জ্যাম না থাকলে আধ ঘন্টায় পৌঁছে যাব। তুমি তৃপ্তিকে তৈরি থাকতে বলো। দেবপ্রতিম বাবু ছোট্ট করে, আচ্ছা রাখি বলে ফোনটা কেটে দিলেন। রনিতা ততক্ষণে বেরিয়ে এসেছে। নিজেকে পরিপাটি করে খুব স্বাভাবিক স্বরে বলল, স্যার আপনি কমপ্লেন করেছিলেন বেসিন ওভারফ্লো হচ্ছে, ওটা রিপেয়ার করিয়ে নিয়েছি, সেটা চেক করতে গেছিলাম। সুপ্রতিম একটু অপ্রস্তুত হয়ে বলল, ইটস ওকে রনিতা, আমি এবার বেরোবো, তুমি ড্রাইভারকে বলো গাড়ি বার করতে। রনিতা ওকে স্যার বলে বেরিয়ে পড়ল। দেবপ্রতিম বাবু একটা ছোট্ট হাঁক পারলেন, তৃপ্তি মা রেডি হয়ে নাও, বাবু এসে পড়বে এক্ষুনি। তৃপ্তিও গলাটা একটু উঁচু করে বলল, আচ্ছা বাবা ঠিক আছে। তৃপ্তি আর সুপ্রতিমের গাইনি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট। ডাক্তারবাবু দেবপ্রতিম বাবুর বন্ধু স্থানীয়। এই যাবৎ 1 বছর ধরে ওনার কাছে যাতায়াত ওদের পরিবার পরিকল্পনার জন্য। তৃপ্তির এত তাড়াতাড়ি মা হবার ইচ্ছা নেই। সুপ্রতিমও যে দায়িত্ব নিতে প্রস্তুত তেমনটা নয়, তবে বাবার ইচ্ছার কাছে নতমস্তক হওয়া ছাড়া উপায় নেই। তৃপ্তির সাথে শুরুর দিকে যে ভালোবাসাটা ছিল, বিয়ের পরও কোনোদিনও সেই সম্পর্কটা ফিরে আসেনি, বরং একটা দূরত্বের প্রাচীর গড়ে উঠছে ওদের মাঝে। এর আগের দুটো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছে সুপ্রতিম ব্যস্ততার অছিলায়। তৃপ্তিকে বলেছে, আমি ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। আরও কিছু টেস্ট দেবে হয়তো, ওগুলো করে নিও। তৃপ্তিও পাল্টা জবাব দিয়েছে, আমার তো টেস্টের পর টেস্ট করা হচ্ছে প্রতি মাসে, প্রায় সবই নর্মাল। যা একটু এদিক ওদিক আছে তার জন্য কনসিভ করতে সমস্যা হবার কথা না। তুমি নিজের টেস্টগুলো করাও না কেন একবার? এভাবে এড়িয়ে গিয়ে কি প্রমাণ করতে চাইছো? সুপ্রতিম বিরক্ত হয়ে বলেছে, তোমার ফালতু কথা শোনার সময় আমার নেই, আমি ব্যস্ত আছি। যাবে তো গাড়ি পাঠিয়ে দেব, নইলে যা ভালো বোঝো করো। বলে ফোনটা রেখে দিয়েছে। কিন্তু শ্বশুর মশাইয়ের তৎপরতায় আবার যেতে রাজি হয়েছে। তাই এবার ওনাকে দিয়েই ছেলেকে ফোন করানো। যদি তাতে করে কিছু হয়
ডাক্তারের প্রশ্নে তৃপ্তিও খুব বিব্রত বোধ করে। ওদের মধ্যে যে শারীরিক সম্পর্ক প্রায় নেই বললেই চলে, সেটা উনি আজ করতে পারেন। দুজনকেই ম্যারেজ কাউন্সিলিংয়ের পরামর্শ দিয়েছিলেন। সুপ্রতিম তাতে একেবারেই রাজি হয়নি। তৃপ্তি একা কিছুতেই যাবে না কাউন্সিলিংয়ে, এটা ওর জেদ। আজকাল ঠিক মতো খাওয়া দাওয়াও করে না, নিজেকে সাজাতেও ইচ্ছে করে না আর ওর। অনেকবার ভেবেছে বাচ্চাদের নিয়ে একটা নাচের ক্লাস খুলবে, কিন্তু কাকে বলবে? সুপ্রতিমের এসব শোনার সময় নেই, আর শ্বশুর মশাইকে সরাসরি বলতে কেমন আড়ষ্ট বোধ করে। উনি নাতিপুতির স্বপ্ন দেখছেন, সেখানে এসব বলে ওনাকে আশাহত করতে মন চায় না। অগত্যা নিজের মনে গুমড়ে মরে। মায়ের কাছেও যে মনের কথা সব বলবে তার জো নেই। মা এই বিয়েতে মোটেও রাজি ছিলেন না। বাবার সিদ্ধান্তের কাছে অবশ্য নতি স্বীকার করেছিলেন। মেয়েকে এত দূরে বিয়ে দেবার ইচ্ছা ওনার ছিল না। একমাত্র মেয়ে, ছোটবেলা থেকে খুবই আদর যত্নে মানুষ, তাকে হট করে একটা অচেনা লোকের সাথে এত দূরে বিয়ে দেওয়াটা ঠিক মনে হয়নি ওনার। সুপ্রতিমের সাথে কথা বলে অবশ্য বেশ ভালো লেগেছিল। দেবপ্রতিম বাবু অমায়িক মানুষ, ওনার কাছে মেয়ে ভালোই থাকবে এটা জানতেন। কিন্তু সুপ্রতিমের মায়ের ব্যাপারটা পুরোপুরি জানানো হয়নি ওনাদের। শুধুমাত্র এটুকু বলা হয়েছিল যে উনি আর সম্পর্ক রাখেন না সুপ্রতিমদের সাথে। এই একটা ব্যাপারে তৃপ্তির মায়ের খটকা লেগেছিল, তবে নিজের শাশুড়ির সাথে তিক্ত সম্পর্ক থাকায় মেয়েকে সেই ঝঞ্ঝাট মুক্ত একটা বাড়িতে বিয়ে দিতে পেরেছেন ভেবেও কিছুটা শান্তি পেয়েছিলেন। তৃপ্তি সবটাই জানে আর বোঝে, তাই মাকে সবকিছু বলে চিন্তায় ফেলতে চায় না। রনিতা কেবিন থেকে বেরিয়ে ড্রাইভারকে গাড়ি বার করতে বলে নিজের ডেস্কে ফিরে জলের বোতল বের করে ঢকঢক করে এক ঢোকে বেশ খানিকটা জল খেয়ে নিল। মনে মনে বলল, খুব বাঁচা বেঁচে গেছি আজ, আর একটু হলেই ধরা পড়তাম। ভাবতে ভাবতেই হঠাৎ কাঁধের ওপর একটা হাত এসে পড়ল। চমকে পেছনে ফিরে দেখল তাপস মুচকি হাসছে। বলল, আজ সন্ধেবেলা একটু কফি হবে নাকি? এই ইশারার মানে ভালোই বোঝে রনিতা। তাপসের পাড়ায় একটা রুম ভাড়া নিয়ে থাকেও, কিন্তু কফি খেতে যায় একটা দামি রেস্টুরেন্টে। এই বিষয়ে তাপস বেশ শৌখিন। ওই হোটেলেই ম্যানেজার হিসাবে কাজ করে তাপসের এক বন্ধু। সেই সুবাদে একটা সুন্দর হানিমুন স্যুট ভাড়া নেয় নিয়ম করে। সেখানে যে শুধু রনিতাকে এনে তোলে তা নয়, আরও মেয়েদের নিয়ে আসে। সেটার জন্য মাস গেলে ম্যানেজার বাবুর অ্যাকাউন্টে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকাই পাঠায়। রনিতার ভালো লাগে না যখন তখন এভাবে তাপসের সাথে ঘনিষ্ঠ হতে, আবার উপায়ও নেই। চাকরিটা না বাঁচালে বিয়ে করতে হবে যে। এমনিতেই মা প্রতিদিন ফোন করে এই ছেলে ওই ছেলের খোঁজ দেয়, ফোন নম্বর দেয় কথা বলার জন্য। মাঝখানে তো একবার তাদের একজন সোজা ওর বাড়িতেই চলে এসেছিল দেখা করতে। তারপরে যা হোক করে মাকে বুঝিয়েছে, যাকে তাকে এভাবে বাড়ি ঠিকানা দিতে মানা করেছে। তবু রোজ কারোর না কারোর ফোন আসতে থাকে, কোনো না কোনো বাহানায় সেগুলোকে ফেরায় রনিতা। আসলে ওর একজন প্রেমিক আছে স্বর্ণাভ, যাকে ও পছন্দ করে, কিন্তু বিয়ে করতে চায় না। স্বর্ণাভ ওকে বিয়ে করতে ইচ্ছুক না। ওরা এরকম ওপেন রিলেশন রাখতে ইচ্ছুক, তাই এই বিষয়ে দুজনেরই মত মেলে। স্বর্ণাভ একটি প্রাইভেট কোম্পানির কর্মচারী। খুব বেশি মাইনে না পেলেও ওর একার মোটামুটি চলে যায়। বাবা মা থাকে গ্রামের বাড়িতে, সেখানে ওর বিয়ে করা বউ আছে। ঠিক এই কারণেই ও রনিতাকে বিয়ে করতে চায় না। নিজের বউকেও কোনোদিন শহরে আনবে না, তাই জানাজানি হবার বিশেষ সম্ভাবনা নেই। ওর বউ মাধ্যমিক পাশ, সে ঘরের কাজকর্ম, সংসার, শ্বশুর শাশুড়ির সেবা এসব নিয়েই ব্যস্ত। স্বর্ণাভ শহরে কীরকম জীবনে অভ্যস্ত তা নিয়ে বিশেষ মাথা ঘামায় না। রনিতা আসলে সুপ্রতিমের বাথরুমের একটা খুব গোপন ক্যাবিনেটে ত্রিবেদী ইন্ডাস্ট্রিজের ফাইলটা লুকিয়ে রেখেছিল। সেটা সরিয়ে আনতেই ওনার কেবিনে ঢুকেছিল যখন কনফারেন্স রুমে মিটিংয়ে ছিলেন উনি। তাছাড়া ওই ঘরে রনিতার অবাধ যাতায়াত। ফাইলটা সরানোর উদ্দেশ্য খানিকটা সুপ্রতিমকে বেকায়দায় ফেলে আবার নিজের দাম বাড়ানো, সাথে সাথে তৃপ্তির ফাইল না খুঁজে পাওয়া আর সুপ্রতিমের ওর প্রতি বিরক্তি, এগুলো তো বাড়তি পাওনা। এ যাবৎ বহুবার এরকম ছোটোখাটো কিছু কাজের মাধ্যমে সুপ্রতিমের দৃষ্টি আকর্ষণ করেছে। সুপ্রতিম আর তৃপ্তির মধ্যে জেনে বুঝে দূরত্ব তৈরি করাটা একটা মূল উদ্দেশ্য ওর। সুপ্রতিমকে যে খুব ভালোবাসে তা নয়, তবে এই কোম্পানির কয়েকটা শেয়ারও যদি ওর নিজের নামে করতে পারে তাতে ওর বিরাট লাভ। সুপ্রতিমও আসলে রনিতাকে ভালোবাসে না, শুধুমাত্র সময় কাটানোর অছিলায় ওর সাথে ঘনিষ্ঠ হয়। তৃপ্তির কাছে যেতে বা ওর সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে আর ভালো লাগে না ওর। ঘরের কোণে থাকতে থাকতে কেমন একটা কুপমণ্ডুক তৈরি হচ্ছে। তার উপর ইদানিং সুপ্রতিমকে পাত্তাও দেয় না। এসব ক্ষেত্রে উল্টোটা হয়, মেয়েরা পজিটিভ হয়ে যায় বলেই জানতো।
মাঝে মধ্যে সন্দেহ হয় হয়তো তৃপ্তি আর ওকে ভালোবাসে না, ওর সাথে থাকতেও চায় না, বাচ্চা না হওয়ার দায়টা ও সুপ্রতিমের ঘাড়ে চাপাতে চায়। বুঝতে পারে না পুরুষ মানুষের নামে এত বড় কলঙ্ক দিলে কোনোদিন পুরুষই সেটা মেনে নিতে পারে না। সুপ্রতিমের মাঝে মাঝে মনে পড়ে যায় সেই পুরনো দিনগুলো, যখন দিল্লিতে থাকতো। কি হাসির খুশির প্রাণোচ্ছল মেয়ে ছিল তৃপ্তি, নিজের পড়াশোনা আর নাচ দুটোই নিয়েই সমান আগ্রহ। এখন আর কোনোটাই দেখায় না। চাইলে একটা ডান্স একাডেমি খুলতেই পারে, কি সমস্যা? কিন্তু এই কথাটা সামনে থেকে বলতে সাহস পায় না, পাছে তৃপ্তি ভাবে যে ওকে অপমান করার জন্য বলছে। কারণ তৃপ্তি আজকাল কথায় কথায় ভুল বোঝে। এই কদিন আগের ঘটনা, সুপ্রতিমের বাড়ি ফিরতে দেরি হয় সাধারণত। সেদিন তাড়াতাড়ি ফেরায় জিজ্ঞেস করেছিল, ও আমি সারাদিন খেয়ে বসে ঘুমাচ্ছি, ওটাই দেখতে চলে এসেছো? সুপ্রতিম খুব অবাক হয়েছিল। আগে তৃপ্তি মোটেও এমনটা ছিল না, দিন দিন বদলে যাচ্ছে। সর্বরী সদ্য ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শেষ করে কলকাতার একটা কোম্পানিতে খুব কম মাইনের চাকরিতে যোগদান করেছে। এমনিতে ওর পৈতৃক ভিটে উত্তরবঙ্গের ছোট্ট পাহাড়ি গ্রামে। বাবা সেখানেই একটা স্কুলে মাস্টার মশাই ছিলেন। মা প্রয়াত হয়েছেন বছর 2 হলো। ছোটবেলার থেকে দারিদ্র নিত্য সঙ্গী ছিল, তবে মা কখনো বসে থাকেননি। টুকটাক হাতের কাজ জানতেন, সেলাই বোনাই, এসবের মাধ্যমে সংসারের ভার কিছুটা বহন করার চেষ্টা করতেন। পাশাপাশি মেয়ের ইচ্ছা পূরণও করতেন। বাবা সকাল থেকে টিউশন পড়াতেন, মাঝে স্কুল, আবার ফিরেই রাত অবধি টেনশন। বেশ কিছু টাকা পড়াশোনা বাবদ লোন নিতে হয়েছে সর্বরীকে। ওর যা মাইনে তাতে কোনো ক্রমে নিজের খরচ চালিয়ে বাড়ি ভাড়া দিতে পারে, আর লোনের টাকা এখনও বাবাই সামলাচ্ছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব বাবাকেই বোঝামুক্ত করতে চায় ও। তারপরে বাবাকেও নিজের কাছেই এনে রাখার ইচ্ছা ওর। বাবার যদিও কলকাতায় এসে থাকার ইচ্ছা নেই কোনোদিনই, তবুও চেষ্টা করবেও নিজের মতো করে বাবাকে ভালো রাখতে। কলকাতায় আসার আগে থেকেই মুখার্জি ইন্ডাস্ট্রিজের ব্যাপারে খুব শুনেছে সর্বরী। এমনকি মুখার্জি ইন্ডাস্ট্রিজের কর্ণধার মিস্টার দেবপ্রতিম মুখার্জিকে একবার সামনে থেকে দেখার খুব ইচ্ছা ওর। এখন যদিও শরীর স্বাস্থ্যের অবনতির কারণে ব্যবসা ওনার ছেলে সামলায়, সব খোঁজই রাখে ওনাদের ব্যাপারে। নিজের অজান্তেই একটা অদ্ভুত টান অনুভব করে দেবপ্রতিম মুখার্জির প্রতি। ভদ্রলোক ওর বাবার চেয়ে কয়েক বছরের বড় হবেন। ও জেনে বুঝেই এই এলাকায় একটা 1 কামরার ফ্ল্যাট ভাড়া নিয়েছে, যাতে ভদ্রলোককে দূর থেকে হলেও একটু দেখতে পায়। প্রতিদিন নিয়ম করে সকাল 6:30টায় বেরিয়ে পড়ে জগিং করতে, যাতে দেবপ্রতিম বাবুর সাথে দেখা হয়। প্রতিদিন ওই সময় উনি মর্নিং ওয়াক করতে বেরোন। কথাবার্তা না হলেও প্রতিদিন ওনাকে গুড মর্নিং বললে উনিও হাসি মুখে উত্তরে ভেরি গুড মর্নিং বলেন, ব্যাস ওইটুকুই। তারপরে ওর অফিসে যাওয়ার তোড়জোড় শুরু হয়। সুপ্রতিম বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে তৃপ্তিকে ডাক দিতে যাবে, এমন সময় দেখে একটা চিঠি পড়ে রয়েছে বিছানার উপর। খুলে দেখলো তৃপ্তির হাতের লেখা। তাতে কি লেখা আছে পড়ার ধৈর্য হলো না, সোজা ছুটলো বাবার ঘরের দিকে। জিজ্ঞেস করলো, বাবা তৃপ্তিকে দেখেছো? দেবপ্রতিম বাবু বললেন, হ্যাঁ, তৈরি হয়ে এসেছিল আমার ঘরে চা দিতে। আমাকে বলল বেরোচ্ছে, দেরি হয়ে গেছে, তুই যেন ডাক্তারের চেম্বারে চলে যাস। সুপ্রতিমের চোয়াল শক্ত হয়ে গেল রাগে, কিছু বলতে পারল না। চিঠিটা হাতে নিয়ে আচ্ছা বলে বেরিয়ে গেল। চিঠিতে 4টে লাইন লেখা, তুমি হয়তো আজ ঠিক সময় এসে পৌঁছবে, কিন্তু আমার সময়টা তোমার অপেক্ষায় সেই কবেই পেরিয়ে গেছে। বুঝতে পারিনি, আজ আমি সময়ের আগেই বেরিয়ে পড়লাম। জানি তুমি পারবে আমায় খুঁজে বার করতে, কিন্তু তার আর প্রয়োজন আছে কিনা ভেবে দেখো। আমি অপেক্ষায় ছিলাম, আছি আর থাকবো। তোমার সত্যি যদি আমাকে প্রয়োজন বলে মনে হয় তবেই ফিরিয়ে নিয়ে যেও। এটি তোমার, শুধু তোমার তৃপ্তি। সুপ্রতিম চিঠিটা বিছানায় ছুঁড়ে ফেলে মোবাইলটা বার করলো পকেট থেকে। বার কয়েক তৃপ্তির নম্বরে ফোন করলো। ভাবতে লাগলো কোথায় যেতে পারে এভাবে। বাড়ি গেল নিজের নাকি কোনো বন্ধুর বাড়ি? এরকম বোকা বোকা কাজ একদমই পছন্দ না সুপ্রতিমের। তৃপ্তি কি ভাবছে ওকে খুঁজে পেতে সুপ্রতিম আঁকুপাকু করবে? না, ও চেনে না সুপ্রতিম মুখার্জিকে। সব মেয়েগুলো সমান। ছোটবেলায় ওর মা ওকে ছেড়ে এভাবে চলে গেছিল, আর এখন তৃপ্তি। প্রচণ্ড রাগে কাঁপতে লাগলো সুপ্রতিম। বুঝতে পারল না বাবাকে কি বলবে এখন। রনিতা নিজের প্রেমিক স্বর্ণাভকে আজ সকাল থেকে ফোন করে পাচ্ছে না। আসলে স্বর্ণাভর জন্মদিন আজ। একসাথে সন্ধেবেলাটা কাটানোর কথা ছিল দুজনেরই, কিন্তু হঠাৎ করে সকাল থেকে ওর ফোন সুইচ অফ। বাড়ি গিয়েও তালা বন্ধ পেয়েছে। দুশ্চিন্তা যে খুব হচ্ছে তা নয়, আসলে আজ দেখা হলে স্বর্ণাভকেও বলতো মায়ের বারবার বিয়ের জন্য চাপ দেওয়ার ব্যাপারটা নিয়ে। খুবই বিরক্ত, বাড়িতে কথা বলতেই পারে না। এদিকেও সুপ্রতিমের ব্যাপারটা নিয়ে স্বর্ণাভকে বলেছে যে ওর বস ওকে হ্যারাস করছে। স্বর্ণাভকে চাকরি ছেড়ে অন্য জায়গায় চাকরি খুঁজতে বলেছিল। সেই নিয়ে শেষবার শেষ কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে, তারপরে আর দেখা হয়নি। আর আজ এভাবে কিছু না বলে সকাল থেকে বেপাত্তা। ওর জন্য কেনা একটা পারফিউম
নিজের ব্যাগে নিয়ে ঘুরছে রনিতা। দেখা হলে দিত। আসলে পারফিউম খুব পছন্দ করে ছেলেটা। সব মিলিয়ে কিছুটা রাগ আর বিরক্তি নিয়ে বাড়ি ফিরে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ল রনিতা। সুপ্রতিম বেশ কিছুদিন যাবৎ অফিসে যাচ্ছে না। জরুরি ফাইলগুলো তাপসী সাইন করিয়ে নিয়ে যায় বাড়ি থেকে, অথবা অন্য কেউ আসে। আজ রনিতা অতি উৎসাহ নিয়ে নিজেই ফাইল নিয়ে এসেছে। আজ বেশ সেজেগুজে একটা পাতলা শাড়ি পরে হালকা রঙের লিপস্টিক আর হালকা একটা পারফিউম মেখে এসেছে সুপ্রতিমের বাড়ি। তৃপ্তির অবর্তমানে প্রথম এ বাড়িতে এসেছে ও। এর আগেও এসেছে, তবে সেটা নিতান্তই কোনো পার্টি বা অনুষ্ঠানে। দেবপ্রতিম বাবুও বাড়িতে ছিলেন না, একটু জরুরি দরকারে ব্যাংকে যেতে হয়েছে। দরজা খুলে দিল এক তরুণ কাজের লোক। অপেক্ষা করতে বলল নিচের তলায়। জানালো সুপ্রতিম বাবু ওপরের তলায় নিজের ঘরে বিশ্রাম করছেন। কিন্তু রনিতা জানালো জরুরি ফাইল এক্ষুনি সাইন দরকার। ও নিজেই গিয়ে কথা বলে নেবে বলে সোজা উপরে চলে গেল। সুপ্রতিম নিজের ঘরে একটা সোফায় আধশোয়া হয়ে ঘুমোচ্ছিল, হাতে একটা গ্লাসে রঙিন পানীয়। রনিতা গ্লাসটা হাত থেকে নিয়ে টেবিলে রেখে দিতেই সুপ্রতিম চোখ খুলে তাকালো। রনিতাকে দেখে অবাক হয়ে গেল। ঘোলাটে চোখে নেশার ঘোরে তৃপ্তি মনে করে জড়িয়ে ধরল। ফিসফিস করে বলল, তুমি এসেছো? রনিতা বলল, হ্যাঁ, তুমি এলে না তাই আমাকে আসতে হলো। আর কিছু বলতে পারল না রনিতা। তার আগেই ওকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো সুপ্রতিম। এর আগেও রনিতার সাথে বহুবার ঘনিষ্ঠ হয়েছে ও, তবে সেসব সম্পূর্ণ জ্ঞানে। আজ নেশার ঘোরে বারবার তৃপ্তির নাম নিতে লাগলো। রনিতা বুঝতে পারছিল যে সুপ্রতিমের নেশার ঘোর কাটেনি, তাই তৃপ্তি মনে করে রনিতাকে আদর করছে। কিন্তু ইচ্ছা করে সুপ্রতিমের ভুল ভাঙালো না, বরং আরো বেশি করে আঁকড়ে ধরতে লাগলো ওকে। একসময় সুপ্রতিমের নেশা কমে আসলো, ততক্ষণে যা হবার হয়ে গেছে। রনিতাকে দেখে এবার মাথাটা গরম হয়ে গেল। বলল, এ কি, তুমি এখানে কি করছো? রনিতা আদরে গলায় বলল, আদর খাচ্ছি, আরো এক্সপ্লেন করব? সুপ্রতিম বিরক্তি মাখা গলায় বলল, যাও এখান থেকে, কেউ এসে দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। রনিতা সুপ্রতিমকে বিছানায় ফেলে ওর বুকের উপর আধশোয়া হয়ে বলল, কে আসবে? তোমার বউ? সে তো পালিয়েছে। আর দেবপ্রতিম বাবুও বাড়িতে নেই, কে দেখবে বলো? সুপ্রতিম ওকে সরানোর চেষ্টা করতে করতে বলল, ও তুমি জেনে বুঝেই এসেছো? রনিতা হেসে গড়িয়ে পড়ল, বলল, হ্যাঁ, কতদিন ধরে তোমার কাছে আসিনি, খুব মিস করছিলাম তোমাকে, তোমার ছোঁয়া, তোমার আদর। আর সেদিনের পানিশমেন্টটাও তো বাকি ছিল, আর একটু পানিশ করবে নাকি আমায়? সুপ্রতিম এক ঝটকায় রনিতাকে সরিয়ে এবার উঠে নিজেকে ঢাকার চেষ্টা করতে করতে বলল, রনিতা প্লিজ আজকে যাও, আমার মেজাজ ভালো নেই, আমি তোমাকে পরে সব বলবো, তুমি এসো এখন। রনিতা এবার উঠে গুটি গুটি পায়ে বাথরুমের দিকে গেল। পরিপাটি হয়ে সুপ্রতিমকে বিদায় জানিয়ে বাইরের দিকে হাঁটা দিল। বাড়ির মেইন গেট পেরোনোর সময় দেবপ্রতিম বাবুর মুখোমুখি হলো রনিতা। সামান্য কুশল বিনিময়ের পর একটু তাড়াহুড়ো করেই যেন বেরিয়ে পড়ল মেয়েটা। মনে একটু খটকা লাগলো দেবপ্রতিম বাবুর। উনি সোজা গিয়ে ছেলের দরজায় টোকা মারলেন, বললেন, বাবু আসছি একটু। সুপ্রতিম একটু বিরক্ত হয়ে নিজেকে সামলানোর চেষ্টা করতে করতে বলল, হ্যাঁ বাবা, তুমি বেরিয়েছিলে? দেবপ্রতিম বাবুর গম্ভীর কণ্ঠে বললেন, হ্যাঁ, একটু কাজে ব্যাংকে গেছিলাম। বাবা, অনেকদিন হলো তুই অফিসে যাচ্ছিস না। সুপ্রতিম ইতস্তত করে বলল, তৃপ্তির এভাবে চলে যাওয়া নিয়ে সবাই কানাঘুষো করছে, আমি কিভাবে লোকজনের মুখোমুখি হব বুঝতে পারছি না। দেবপ্রতিম বাবু বললেন, তুই বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়, আমি তৃপ্তির বাবার সাথে আজই কথা বলবো। সুপ্রতিম বলল, না বাবা, তার প্রয়োজন নেই, আমি না হয়। দেবপ্রতিম বাবু ওকে মাঝপথেই থামিয়ে বললেন, তোদের মধ্যে এখনো কোনো কথাবার্তা হয়নি? তুই ফোন করেছিলি তৃপ্তি মাকে? কেন এভাবে না বলে চলে গেল জানতে চাসনি? সুপ্রতিম কাঁপা কাঁপা হাতে ড্রয়ার খুলে একটা চিঠি বার করে এগিয়ে দিল দেবপ্রতিম বাবুর দিকে। উনি চিঠিটা নিয়ে পড়ে বললেন, তুই খুব ভুল করছিস, সব সম্পর্কে সময় আর ভালোবাসা প্রয়োজন। তোরা কোথাও একটা ঘুরে আয় একসাথে, আর দেরি করিস না, যা ফিরিয়ে নিয়ে আয় আমার ঘরের লক্ষ্মীকে। সুপ্রতিম মাথা নাড়ালো। স্বর্ণাভর স্ত্রী সন্তান সম্ভবা, কিন্তু স্বর্ণাভয়ের দৃঢ় বিশ্বাস এই সন্তান ওর নয়। যদি ওর বাবা মায়ের বক্তব্য তাদের বৌমা চরিত্রহীন নয়, এই সন্তান তাদের ছেলেরই। স্বর্ণাভ জানতে পেরে তাড়াহুড়ো করে বাড়ি রওনা দিয়েছিল, কাউকে কিছু জানানোর সুযোগ পায়নি। যা মাইনে পায় তাতে এতগুলো পেট চালানো অসম্ভব। তাছাড়াও এসবের বাচ্চা কাচ্চার দায়িত্ব নিতে একেবারে রাজি নয় সে। স্ত্রী লতাকে সোজা সাপটা জানিয়ে দিয়েছে যে সন্তান তার নয়, আর সে অন্য কারোর সন্তানকে নিজের সন্তান বলে লালন পালনের দায়িত্ব নিতে পারবে না। অতএব লতা যেন নিজের কুকর্মের ফল নিয়ে এ বাড়ি ছেড়ে নিজের বাড়ি অথবা যেখানে মন চায় সেখানে চলে যায়। লতার বাবা চাষবাস করে, গরিব পরিবার, তার আবার আরও দুটোই বোন, যাদের বিয়ে হয়নি, সেখানেও ঠাঁই হবে না। স্বর্ণাভ আর লতাকে কোনোভাবে ঘরে রাখতে রাজি নয়।
এই নিয়ে তুমুল ঝামেলা, পাড়াপড়শি জানাজানি হয়ে গেছে, চারিদিকে ছি ছি রব পড়ে গেছে। কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে তা বোঝা যাচ্ছে না। তৃপ্তি নিজের বাড়ি দিল্লিতে ফিরে গিয়ে বেশ ভালো আছে। নিজের পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা করেছে। তাদের মধ্যে একজন ওর খুব ভালো বন্ধু, নাম অরিন্দম। ছেলেটির সাথে নিজের বিবাহিত জীবনের সব কথা শেয়ার করেছে। বিয়ের পর থেকে অরিন্দমের সাথে তৃপ্তির প্রায় কোনো যোগাযোগ ছিল না। তৃপ্তি নিজে ইচ্ছে করে যোগাযোগ রাখেনি, কারণ অরিন্দমের ওর প্রতি দুর্বলতা একটু হলেও অনুভব করত। ভেবেছিল দূরত্ব বাড়লে অরিন্দম ও তৃপ্তিকে ভুলে নতুনভাবে নিজের জীবন গড়বে, কিন্তু ফিরে এসে দেখল ছেলেটা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে যেখানে ছিল। তৃপ্তিকে এক ফোঁটা ভোলেনি, বরং অপেক্ষা করেছে ধৈর্য ধরে। অরিন্দম একদিন অফিস ফেরত বিকেলে তৃপ্তিকে ডাকলো একটা জরুরি কথা বলবে বলে। তৃপ্তিও শুনতে চায় কি এমন জরুরি কথা যা ফোনে বলা যাবে না। দুজনে দেখা করে গল্প করছিল, এমন সময় অরিন্দম তৃপ্তিকে নিজের ফ্ল্যাটে নিয়ে যেতে চায়। প্রথমে রাজি না হলেও পরে অরিন্দমের সাথে ওর ফ্ল্যাটে যায় তৃপ্তি। অবাক হয়ে যায় ফ্ল্যাটে ঢুকে। ছোট ফ্ল্যাট, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। জিজ্ঞেস করে অরিন্দমকে, তুই এখানে একা থাকিস? হ্যাঁ। তৃপ্তি আরও অবাক হয়ে বলে, এত গোছানোর সময় কোথায় পাস? আর রান্না বান্না, সেটাও নিজের হাতে? অরিন্দম বলে, হ্যাঁ আমিই গোছাই, আমিই নোংরা করি, আমিই রান্না করি, আবার আমিই খাই। তৃপ্তি অরিন্দমের কথায় ওর একাকিত্ব অনুভব করে। অরিন্দম এবার হাঁটু গেড়ে তৃপ্তির সামনে বসে ওর একটা হাত ধরে জিজ্ঞেস করে, তুই আমার সাথে থাকবি? তৃপ্তি হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, কি আবোল তাবোল বকছিস? অরিন্দম উঠে দাঁড়িয়ে তৃপ্তি দুটো কাঁধে দুটো হাত রেখে বলে, তুই তো খুশি নোস তোর বিবাহিত জীবনে? তোর যা চাই আমি তোকে দিতে পারি, খুব ভালোবাসি আমি তোকে, প্লিজ বোঝার চেষ্টা কর। তৃপ্তি বলে, তা হয় না, আমি সুপ্রতিমকে ভালোবাসি। অরিন্দম এবার অধৈর্য হয়ে বলল, কিন্তু সুপ্রতিম তোকে ভালোবাসে না, তুই খুশি নেই, ভালো নেই। ও সেটা বোঝারও চেষ্টা করে না। এরকম একটা মানুষের সাথে সারা জীবন কি করে কাটাবি তুই? তৃপ্তি বলে, আমি জানি না, বলে বাইরের দিকে এগোতে থাকে আর বলে, অনেক দেরি হয়ে গেছে, আমায় বাড়ি ফিরতে হবে। অরিন্দম ওকে চেপে ধরে পেছন থেকে, বলে, না, আগেরবার তোকে আটকাইনি আমি, ভেবেছিলাম তুই ভালো থাকবি সুপ্রতিমের সাথে, কিন্তু ও তোকে ভালো রাখেনি। এবার আর আমি তোকে আমায় ছেড়ে যেতে দেব না। এই বলে তৃপ্তিকে আদর করতে থাকে জড়িয়ে ধরে। প্রথম দিকে তৃপ্তি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও একটু পরে আত্মসমর্পণ করে অরিন্দমের বুকে। অনেকদিন এরকম করে কেউ ভালোবাসেনি ওকে। সময়ের স্রোত বয়ে যায় আর সাথে দুজনের মধ্যে সব বাধা মিটে যায়। দুটো শরীর মিলেমিশে এক হয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে তৃপ্তির খেয়াল হয় অনেকটা সময় পেরিয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। অরিন্দম যায় তৃপ্তিকে বাড়ি পৌঁছতে। তৃপ্তি বাড়িতে ঢুকেই দেখে সুপ্রতিম বসে অপেক্ষা করছে ওরই জন্য। তাও একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে? তৃপ্তির মাই উত্তর দেয়, সুপ্রতিম অনেকক্ষণ এসেছে, তোর জন্যই অপেক্ষা করছে, তুই একটু ফ্রেশ হয়ে নে, তারপরে আমি খাবার বাড়ছি। তৃপ্তি বিরক্ত হয়ে বলে, আমি ডিনার করে এসেছি, তোমরা খেয়ে নাও, আমি খুব ক্লান্ত, ঘুমোতে যাচ্ছি। সুপ্রতিম এবার সরাসরি তৃপ্তিকে প্রশ্ন করলো, কাল সকালের ফ্লাইটে টিকিট কাটছি, তুমি যাবে তো? তৃপ্তি ঝাঁঝিয়ে উত্তর দেয়, কিসের টিকিট? আমি কোথাও যাব না। সুপ্রতিম আর কোনো প্রশ্ন করে না, খুব মৃদু স্বরে বলে, আমি তাহলে আজ আসি, কাল আমি ফিরে যাচ্ছি, তুমি কবে ফিরবে জানিও, আমি টিকিট পাঠিয়ে দেব। তৃপ্তি কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে গেল। তৃপ্তির বাবা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে গিয়ে বললেন, সুপ্রতিম, বাবা তুমি আবার এত রাতে কোথায় যাবে? এসেছো যখন কটা দিন থেকে যাও। আসলে তৃপ্তি তো অনেকদিন পর এসেছে, কটা দিন হয়তো বাড়িতে থাকতে চাইছে, তুমিও বরং থেকে যাও যদি কোনো সমস্যা না হয়। সুপ্রতিম বলল, না, আমার অনেক কাজ, বাবারও বয়স হয়েছে, একা ফেলে এসেছি। তৃপ্তি যতদিন ইচ্ছা থাকুক আমাকে জানিয়ে দেবেন কবে ফিরবে, আমি টিকিট পাঠিয়ে দেব। আজ চলি, আমার হোটেল বুক করা আছে এয়ারপোর্টের কাছে, বলে বেরিয়ে পড়ল। তৃপ্তির মাও সুপ্রতিমকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হলেন। তারপরে তৃপ্তির ঘরে ঢুকে ওর হাত ধরে জানতে চাইলেন, তোদের মধ্যে কিছু সমস্যা হয়েছে? কেন এরকম ব্যবহার করলি সুপ্রতিমের সাথে? ও খুব রাগ করেছে। তৃপ্তি হাত ছাড়িয়ে নিয়ে বলল, তাই নাকি? আর আমার খারাপ লাগা, ভালো লাগা, সেসব নিয়ে কোনো ভাবনা চিন্তা আছে তোমার? আসার পর থেকে একবারও জানতে চাওনি আমি ওই বাড়িতে কিভাবে আছি? তৃপ্তির মা বলল, তুই তো স্বেচ্ছায় সুপ্রতিমকে বিয়ে করেছিলি, আমরা তোকে বলিনি। আর তাছাড়া সমস্যা থাকতেই পারে, সব স্বামী স্ত্রীর মধ্যে থাকে, সেটা নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নিতে হয়। তুই তো এত অবুঝ ছিলি না। তৃপ্তি বলল, এটাই তো তোমাদের সমস্যা, দোষ জারি হোক সবসময় কম্প্রোমাইজটা মেয়েদেরকেই করতে হবে। তোমারও এটাই ধারণা,
এই কারণেই তোমাদের কিছু বলিনি। এখন প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, আমি কাল সকালে উঠে কথা বলছি। তৃপ্তির মা রাগে গজগজ করতে লাগলেন। তৃপ্তির বাবা সব শুনছিলেন দরজার বাইরে থেকে। এবার ভেতরে এসে ওর মাকে বললেন, ওকে একটু সময় দাও, আমরা কাল কথা বলবো। তৃপ্তির মা এরপর ঘর ছেড়ে বেরিয়ে আসলেন। স্বর্ণাভ রনিতাকে আদর করে রনি বলে ডাকে, বিশেষ করে রাগ ভাঙানোর সময়। রনি, তুমি আমার বউ হবে সোনা, ফোন করে হঠাৎই বলে বসলো। রনিতা এমনিতেই রেগেছিল জন্মদিনের প্ল্যান ভেস্তে দেবার কারণে, আরও রেগে বলল, তুই তোর বউ খুঁজতে গেছিলি আমাকে না বলে? স্বর্ণাভ মিনমিন করতে থাকে, আবার বউ খুঁজতে যাব কেন, একটা নিয়ে জেরবার। রনিতা বলল, কি বললি? স্বর্ণাভ কথা ঘোরাতে বলল, তুমি তো আমার সোনা বউ, বিয়ে করিনি, চলো তারপরে একসাথে থাকবো, সংসার করব, আমাদের দুটো ফুটফুটে ছানা হবে, একটা তোমার মতো দেখতে আর একটা আমার মতো। চলো না সোনা, বিয়ে করি। রনিতা বলল, তুমি কি সত্যি বলছো? মাও ইদানিং বিয়ের জন্য চাপ দিচ্ছে খুব। স্বর্ণাভ জানতো যে রনিতা কোনোদিনও ওকে বিয়ে করতে রাজি হবে না, শুধু আগের দিনের ব্যাপারটাকে ধামাচাপা দিতে বিয়ের কথাটা তুলেছিল। এবার বিপাকে পড়ে গেল। তুমি যা চাও তাই হবে সোনা, আমি তোমাকে খুব ভালোবাসি। রনিতা জানে সুপ্রতিম যতই ওকে নিয়ে ফুর্তি করুক, স্ত্রীর জায়গাটা ওকে দেবে না কখনো। তাপসদাও মাঝে মাঝে বিরক্ত করে, একটা নামমাত্র বিয়ের আড়ালে যদি সবকিছুও করতে পারে তবে ক্ষতি কি বিয়ে করতে। রনিতা এরপর বেশ গদগদ হয়ে স্বর্ণাভের সাথে দেখা করে ওকে জন্মদিনের গিফট দেয়, তারপর একটা সুন্দর সন্ধ্যা কাটায় একসাথে। সর্বরী একদিন অফিস ফেরত সোজা চলে যায় দেবপ্রতিম বাবুর বাড়ি। একজন চাকর দরজা খুলে দিয়ে ওকে অপেক্ষা করতে বলে। ভেতরে চলে যায় দেবপ্রতিম বাবুকে ডাকতে। একটু পর চাকরের পেছনে পেছনে উনি বেরিয়ে আসেন ভ্রু কুচকে। সর্বরীকে দেখে বলেন, আরে তুমি এখানে? তুমি সেই মর্নিং ওয়াক করো তো, তাই না? সর্বরী বলল, হ্যাঁ একদম ঠিক ধরেছেন, তা আপনাকে অনেকদিন ধরে দেখছি না, তাই দুশ্চিন্তায় ছিলাম। শরীর টরীর খারাপ নাকি? তাই খোঁজ নিতে চলে এলাম। আমি এই পাড়াতেই থাকি, আর কয়েকটা বাড়ি পরে। দেবপ্রতিম বাবু বললেন, বেশ ভালো করেছো বলে ভোলাকে 2 কাপ চা আনতে বলে সর্বরীর দিকে তাকিয়ে বললেন, চা খাও তো নাকি কফি বলবো? সর্বরী একটু ইতস্তত করে বলল, না না, চা কফির দরকার নেই, আমি তো শুধু খোঁজ নিতে এসেছিলাম। দেবপ্রতিম বাবু বললেন, তা বেশ তো, খোঁজ নাও একটু, চা না হলে আড্ডা জমে না। তা তুমি কি করো, পড়াশোনা নাকি চাকরি? সর্বরী জানালো, ও একটা এমএনসিতে HR-এর চাকরি করছে, কিন্তু স্যালারি খুব কম, তাই অন্য চাকরি খুঁজছে। এরপর এদিক ওদিককার গল্প নিয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলল ওরা। দেবপ্রতিম বাবু দেখলেন মেয়েটার বয়স খুব কম, কিন্তু অভিজ্ঞতার ভারে বেশ ভালো কথা বলতে পারে। মনে মনে মেয়েটিকে বেশ পছন্দ হলো। একসময় গল্প শেষ করে সর্বরী ঘড়ির দিকে তাকিয়ে বলল, এ বাবা, অনেক দেরি হয়ে গেছে, আজ চলি। তারপরে ওনাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, আপনি আবার কবে থেকে মর্নিং ওয়াক করবেন বলুন তো? দেবপ্রতিম বাবু হেসে বললেন, এই তো কাল থেকেই যাব ভাবছিলাম, এখন তো যেতেই হবে, তোমার সাথে গল্প করে খুব ভালো লাগলো, খুব মিষ্টি মেয়ে তুমি, আবার এসো হ্যাঁ। এরপর সর্বরী বিদায় জানিয়ে এগিয়ে গেল নিজের বাড়ির দিকে। তৃপ্তি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে অনুভব করলো বাড়ির পরিবেশ বেশ থমথমে। মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না, বাবা নির্বিকারভাবে খবরের কাগজের পাতা উল্টাচ্ছেন। তৃপ্তি ওনার পাশে গিয়ে বসলো, বলল, নতুন কি খবর আছে বাবা? উনি খবরের কাগজ থেকে মুখটা না তুলেই বললেন, সেটা তো তুমি বলবে আমাদের। তৃপ্তির মা একবার আর চোখে তৃপ্তির দিকে তাকালেন। তৃপ্তি বলল, আমি এতদিন পর বাড়ি এসেছি, তোমাদের ভালো লাগছে না বলো? ওই বাড়িতে আমার দম আটকে আসে, খালি বাচ্চা বাচ্চা করে পাগল করে দিচ্ছে আমাকে। তৃপ্তির মা বললেন, তাতে ভুল কি আছে, তোমাদের বিয়ের অনেক দিন হয়ে গেল, এতদিনে তো একটা খবর আমরাও আশা করছি। তাছাড়া আজকের দিনে এগুলো কোনো সমস্যাই নয়, এত ডাক্তার আছে, দেখানো যায় না? কথা বলে দেখতে কি দোষ? তৃপ্তি বলল, আমার সব টেস্ট রিপোর্ট নর্মাল, তোমাদের জামাই কোনো টেস্ট করাতে রাজি নয়, এমনকি আমার সাথে ডাক্তারের কাছে যেতেও চায় না। আমি কি করব বলতে পারো? তৃপ্তির বাবা বললেন, আমরা কি একবার এই বিষয়ে সুপ্রতিমের সাথে কথা বলবো? তৃপ্তি বলল, একদম না, ও যদি জানতে পারে যে আমি এসব কথা তোমাদের বলেছি তো খুব রাগ করবে। তৃপ্তির মা বললেন, তবে কি দেবপ্রতিম বাবু মানে সুপ্রতিমের বাবার সাথে কথা বলবো? উনি নিশ্চয়ই বুঝবেন আমাদের সমস্যাটা। তৃপ্তি বলল, প্লিজ মা, আমার প্রবলেমটা আমাকেই বুঝতে দাও, তোমরা বেশি এর মধ্যে জড়িও না, আমি জানি আমাকে কিভাবে কি করতে হবে। তৃপ্তির মা কি বলবেন বুঝতে না পেরে চুপ করে রইলেন।
স্বর্ণাভ নিজের বউকে জোর করে বাপের বাড়ি পাঠিয়েছে, কিন্তু তাতে ভোগান্তি হচ্ছে ওর নিজের বাবা মায়েরই। বিনা মাইনে ঠিকে ঝিয়ের মতো কাজ করতো ওই বাড়িতে লতা। সবার মন জুগিয়ে চলেছে এতদিন। শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে তাদের দেখাশোনা, কুটনো কেটে রান্নাবাটি, বাসন মাজা, ঘর মোছা কি করেনি, কিন্তু বরের মন পায়নি। এখনও তার জন্য গঞ্জনা সহ্য করতে হয়। শাশুড়ির কাছে যে বরকে কেন বাঁধতে পারেনি। ছেলেও মোটে রাজি নয় মানতে যে লতার পেটে ওরই সন্তান। কেন তা ও বুঝতে পারেন না ওনারা, কারণ লতাকে তো চোখে চোখে রাখেন ওনারা। মেয়েটার কোনোদিন কোনো বেচাল দেখেননি, কোনোদিন কোনো পরপুরুষের সাথে চোখ তুলে কথা বলে না, মাথায় ঘোমটা দেয়। এহেন মেয়ের চরিত্র খারাপ কেমন হতে পারে? আবার ছেলের কথাও ফেলতে পারেন না, একমাত্র ছেলে, সে টাকা না দিলে ওনারা খাবেন কি? আর শেষ বয়সে ছেলে ছাড়া কে বা দেখবে তাদের? অগত্যা কম চেষ্টা কিন্তু করেননি ছেলেকে বোঝাতে। ছেলে কথা শুনতে নারাজ। লতা নিজের বাড়ি ফিরে গিয়েও সেখানে চরম অপমানের শিকার হয়েছে। ওর মা কেঁদে আকুল। আরও দুটো মেয়ের বিয়ে দেওয়া বাকি। যেটাকে ঘাড় থেকে নামিয়েছিলেন সেটা আবারও ঘাড়ে এসে চাপলো, তাও আবার আরও একটা পেটে নিয়ে। লতা প্রথম কদিন খুব কান্নাকাটি করলো, তেমন একটা খাওয়া দাওয়াও করলো না। পরে ওর মায়ের মন একটু নরম হলে মেয়েকে নিজে হাতে খাইয়ে দিলেন, বললেন, হরে মুখ পুরি, নিজের যত্ন নিস, পেটেরটাকে অযত্ন করিস না। তারপরে মেয়েকে বুকে জড়িয়ে ধরে খানিক কাঁদলেন, বললেন, হ্যাঁ রে মা, জামাই বাবা তোর পেটেরটাকে কেন অস্বীকার করছে? সত্যি সত্যি বলতো, তুই কোনো... লতা ওর মায়ের কথা শেষ হবার আগেই কেঁদে ফেলল। ফোপাতে ফোপাতে বলল, মা, তুমিও আমাকে বিশ্বাস করো না? ও বাড়িতে সারাদিন সবার সেবা করতাম, সারাদিন হাড় ভাঙা খাটনি খাটতাম। উনি তো আসতেন মাসে কি 2 মাসে একবার, আমার সাথে ভালো করে কোনোদিন কথাও বলেননি। এসেই গায়ে হাত তুলতেন ওনার মায়ের কথা শুনে, শুধু অভিযোগ আর অভিযোগ। এই তো পেলাম এতদিন সংসার করে। এবার লতাকে আর একটু কাছে টেনে নিয়ে বললেন, জামাই বাবা যখন চায় না তখন পেটেরটাকে নষ্ট করে দিলে হয় না? লতা বলল, না মা, উনি তো আমাকেই চান না। এই বাচ্চাটার কি দোষ বলো তো? সে তো আর জানে না যে তাকে কে চাইছে আর কে চাইছে না। আমি এই বাচ্চাটাকে মারতে পারবো না। লতার মা ওর মাথায় হাত বুলিয়ে বললেন, তুই তো জানিস আমি লোকের বাড়ি ঝিয়ের কাজ করে কোনো মতেই কটা পেট চালাই। এখন বাড়তি 2 পেট কেমন করে চালাবো বলতে পারিস? আমার তো বয়স হয়েছে, তোর যে আরও 2 বোন আছে, তাদের বিয়ে দেব কেমন করে? তার কথা চিন্তা করেছিস? লতা বলল, তুমি ভেবো না মা, আমি ঠিক একটা ব্যবস্থা করব আমাদের সবার পেট চালানোর। আর উমা আর পাখির বিয়েও আমি নিজে হাতে দেব, তবে ভালো ছেলের সাথে। উমা আর পাখি লতার 2 বোন। লতার মা আবার প্রশ্ন করল, কিন্তু কিভাবে এসব হবে রে মা? লতা বলল, আমাকে একটু ভাবতে সময় দাও। রনিতা নিজের বাড়িতে স্বর্ণাভের কথা জানিয়েছে। ওর মা এক কথায় নাকচ করে দিয়েছে ওনার বক্তব্য। মানানসই পাত্র চাই, যে ভালো রোজগার করবে, তার মেয়েকে সুখে রাখবে ইত্যাদি। রনিতা অনেক বোঝানোর চেষ্টা করলো যে স্বর্ণাভ আরও একে অপরকে খুব ভালোবাসে, একসাথে খুব ভালো থাকবে, কিন্তু উনি ছেলে দেখেই একেবারে নাক সিটকলেন। এমন ছেলের সাথে বিয়ের করার চেয়ে অবিবাহিত থাকা ভালো, এমনটাও বললেন। রনিতা জানতো ওর মা এরকমই বলবে। ওনার বড়লোক জামাই চাই, টাকাটাই সব ওনার কাছে। অগত্যা ওনার অমতেই বিয়ে করতে হবে, যদি একান্তই বিয়ে করতে হয় তো। সুপ্রতিমকে একা বাড়ি ফিরতে দেখে দেবপ্রতিম বাবু জিজ্ঞেস করলেন, কিরে বৌমা আসলো না? সুপ্রতিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না বাবা, ও আর কটা দিন থেকে আসতে চাইল। দেবপ্রতিম বাবু বললেন, তা বেশ, থাকুক না, কিন্তু আমাকে না বলে তো কোনোদিন বাড়ি থেকে বেরোয় না। বাড়ি চলে গেল না বলে? তোদের মধ্যে কি ঝামেলা হয়েছে কোনো বিষয় নিয়ে? আমাকে খুলে বল। সুপ্রতিম বলল, না বাবা, তেমন কিছু না। ওর একটু সময় দরকার, একা থাকতে চায় কটা দিন, আর নিজের বাবা মায়ের কাছে থাকলে ভালো থাকবে, তাই এই ব্যাপারে আমিও ওকে বেশি জোর করিনি। দেবপ্রতিম বাবু বললেন, তা বেশ, আমি না হয় একবার ফোন করে দেখব। সুপ্রতিম বলল, হ্যাঁ বাবা করো, আমি একটু বিশ্রাম নেব, খুব ক্লান্তি লাগছে, বলে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। এখনকার মতো এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করে দেব। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।